শিক্ষিতের ইতিহাস সম্পর্কে জানার প্রয়োজন আছে। আমি বসে বসে কথা বলছি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। প্রথমে কথা হচ্ছে যে আগে প্রথমে বলে নিই, তারপরে শেষের প্রথমে কথা বলবো। প্রথমে হচ্ছে যে এই স্কুল যখন এই ইরশাদ সরকার ক্ষমতায় ছিলেন, তখন 1983 সালের জানুয়ারি মাসের প্রথম দিকে প্রতি বছর শীতকালে সেনাবাহিনীর মহড়ায় আসে। তোমরা কম বেশি জানো তো, শীতকালে বা বর্ষাকালে। শীতকালে তারা ওই সেনাবাহিনী মহড়ায় আসছিল। মহড়া বলতে তাদের বাস্তব প্রশিক্ষণের জন্য। তো সেটা তোমাদের এই যে জিল্লু স্যার আছেন, ওই জিল্লু স্যারের যে বাড়ি উত্তরের পাশে, ওখানে খুব জঙ্গল ছিল, ওই জঙ্গলে তারা মোর্চা খুশে ওখানে থাকতেন। তো ইরশাদ সাহেবের একটা ইয়ে ছিল, হুকুম ছিল যে সেনাবাহিনীরা যখন গ্রামগঞ্জ যাবে তখন সেই এলাকায় পাবলিকের সাথে মিশে কিছু উন্নয়নমূলক কাজ করবে। সেই হিসাবে আমাদের এখানে যারা ছিল, ওটা ছিল 9 ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ান। 9 ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ান। ওর কমান্ডিং অফিসার ছিলেন কর্নেল মোয়াজ্জেম হোসেন। তার বাড়ি ছিল চট্টগ্রাম। উনি ছিলেন ওই ইউনিটির কমান্ডিং অফিসার। তো উনি ওখানে এসে গ্রামের লোকজনকে ডাকলেন যে আপনাদের কি কি উন্নয়নের প্রয়োজন আছে, যা আপনারা করতে পারেন না, আমার এই ব্যাটালিয়ান সহযোগিতা করে হয়তো সেই কাজটা কিছুটা আপনাদের সহযোগিতা করবে। তখন গ্রামবাসীরা, আমি তখন চাকরি করি সুন্দরপুর সরকারি প্রাইমারি স্কুলে। তো যাই হোক, গ্রামের কিছু কাজের সাথে আমি আজীবন জড়িত ছিলাম এবং এখনো কম বেশি আছি। তো সবাই আমাকে বললো যে তাইলে আমরা কি বলবো আর কি করা যাবে, আপনি না আসলে আমরা কিছু বলতে পারবো। তারপরে আমি সে বিকেলবেলা আসর রক্তের সময় ওখানে একটা আনুষ্ঠানিক সভা হলো। গ্রামের গণ্যমান্য মানুষ যখন তারা ছিল, গ্রামের সর্বস্তরের মানুষ সেখানে ছিল। তো সেখানে আমি প্রায় লিখে নিয়ে আসলাম 8-10টা আইটেম জানালাম। যেমন গ্রামের রাস্তাঘাট, আমাদের যে মসজিদটা বাজারে, তখন একটাই মসজিদ। ওই মসজিদ তখন এখন যে অবস্থা আছে ওই অবস্থা ছিল না, টিনের দোতলা ছিল, ভাঙাচুরো অবস্থায়। ওই মসজিদকে সংস্কারের কথা বললাম, বাজারের বিভিন্ন সমস্যার কথা বললাম, বিলের পানি নিষ্কাশন হয় না তা বললাম, এরকম অনেক কিছু। কিন্তু তার ভিতরে আমি 1 নম্বরে বলেছিলাম যে আমার গ্রামের লোক সংখ্যা তখন ছিল প্রায় 2500 মতো। আমাদের গ্রামে কোনো স্কুল অতীতেও ছিল না, ওই পর্যন্তও ছিল না। গ্রামে স্কুল গোয়িং ছেলে মেয়ে ছিল তখন প্রায় 200 মতো। আর আমরা ছোটবেলায় লেখাপড়া করেছি তালধারার স্কুলে, এবং এই রাস্তা ছিল ইটি খোয়ার রাস্তা, খোয়ার মাটি দিয়ে বিছানো। সেই রাস্তায় হেঁটে হেঁটে আমরা গেছি, পায়ের নখগুলো উঠে গেছে, অনেক আঙুলগুলো এখনো দেখা আছে, ভেঙে চলে গেছে। তাই আমাদের একটা মানে আজীবন একটা আশা ছিল যে আমাদের ছেলে মেয়েরা অন্তত যেন ওই ইটি খোয়ার গুতো খায় না, এমন ধরনের কিছু একটা গ্রামে করা যায় কিনা। কিন্তু তখন আমরা ছোট ছিলাম। যখন বড় হলাম তখন বড়দের যারা বড় ছিল তাদের ভিতরে আমাদের গ্রামটা ছিল, লোক সংখ্যা বেশি ছিল কিন্তু শিক্ষিতের সংখ্যা ছিল একেবারে নগণ্য, হাতে গোনা 4-5 জন মানুষ। আমার আগে মনে হয় এই গ্রামে 1, 2, 3 জন মানুষ এসএসসি পাস ছিল, তারা আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ। তারপরে আমরা এসএসসি পাস করলাম, এইচএসসি পাস করলাম, গ্রাজুয়েট করলাম। এই এখন ওই শিক্ষার জন্য বিশেষ কেউ চিন্তা ভাবনা করে না। কয়েকবার এর জন্য স্কুল করার জন্য প্রাথমিক একটা ধারণা আমার আব্বা, মরহুম আব্বা জানিয়েছিলেন। সেটা কি একটুখানি সংক্ষেপে বলি। এই বর্তমানে পিন্টু যে ঘরটা ডেকোরেটরের ভাড়া নিয়ে ব্যবসা করে, ওখানে কোনো ঘর দরজা ছিল না, মানে ইনচার্জ ডাক্তারের যে ঘর, মানে আহম্মদের, ওই ঘরের এই পাশে, মানে আমাদের জমির এই পাশে আর কোনো বাজারে কোনো ঘর দরজা কিছু ছিল না, বন জঙ্গলে আটা। তা ওই আমাদের ওই লেখাপড়া কষ্ট দেখে ছোটবেলায় যখন প্রাইভেট যাইছে তাল পাতা লেখা থেকে শুরু করি, আর প্রাইভেট পড়ানোর মতো মানুষ সামর্থ্য ছিল, আর্থিক সামর্থ্য ছিল। আমাদের গ্রামের মানুষ এই বিল কাকুরিয়ার ফসল হতো না বলেই গ্রামের মানুষ অত্যন্ত আর্থিক দিক দিয়ে দৈন্য দশায় ছিল। তাদের ছেলে মেয়ে লেখাপড়া শেখানোর ইচ্ছে থাকলেও উপায় ছিল না। তাই তারা বাড়িতে লজিংটাকে পড়াবে কি প্রাইভেট পড়াবে এটা ছিল না। আর অল্প সংখ্যক ছেলে মেয়ে স্কুলে যেত। তা আমার আব্বা ওখানে বাগান থেকে লেবু সপ্তাহের একটা তেঁতুল গাছ ছিল, সেই তেঁতুল গাছের একটা ডাল কেটে আর নিজের ওই পাশের থেকে মাটি কেটে জন নিয়ে একটা ডিবে করে 10টা খুঁটি দিয়ে, বাসের খুঁটিতে একখানা ঘর তৈরি করলেন। করে বললেন যে এখানে একটু মক্তব মতো, মানে সকালবেলা স্কুল যাওয়ার আগে যারা স্কুল যায় তারা তাদের পড়াটা একটু দেখাবে আর একটু ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে।
তাই জালধারার তাবারাকুল্লাহ নাম শুনেছেন আপনারা? ওই তাবারাকুল্লাহ উনি উস্তাদ হিসেবে থাকলেন, 15 টাকা তাকে মাসে দিতে হবে। তাই 22-15 জন ছেলে মেয়ে গ্রাম থেকে হইল সেখানে পড়ার মতো। সবার নাম আমার মনে নেই, তবে জিল্লুদের বাড়ি থেকে ছিল 3 জন, জিল্লুর এক খালা, জিল্লুর এক ফুফু, আর এই জালালের এক ফুফু। তাদের নাম আমার মনে আছে। আর এই যে এখানকার হেডমাস্টার ছিল কাজী আনোয়ার, আমি, তার ভাই আবু বক্কর, আর এই বক্কর সর্দার, আর এই আস্তুলের বোন ছিল একটা জরিনা নাম করে। গ্রামক সরকারের মেয়ে ছিল নুরজান, ইন্টার ডাক্তারের মেয়ে ছিল আয়সা। এই কয়েকজনের নাম বলো, আমার কয়েকজনের নাম হয়তো ভুলে গেছি। তারা আজকে কেউই আমার মনে হয় 2-1 জীবিত থাকতে পারে, আমি সহ, আর প্রায় সব মারা গেছে। এই নিয়ে 15 জন মাসে 1 টাকা করে দিতে হবে, সকাল 7টা থেকে 9টা পর্যন্ত নিচে পাটি বিষয়ে সে পড়তে হয় আগলা ঘর। এই হলো প্রথম স্কুলের সূচনা। 1-1.5 বছর চলার পরে অভাব দেখা দিল, বিডিআর ফলন হলো না, সেই 1 টাকা করে মাসে দেওয়া সম্ভব হলো। আর তখন তো মেয়েরা 4-5 অবধি বিয়ে হয়ে যেত। অধিকাংশ মেয়েদের বিয়ে হয়ে গেল, আর নতুন কোনো ছাত্রছাত্রী মিলল না, আর 1 টাকা দেওয়া সম্ভব হলো না। সেই স্কুলটা নষ্ট হয়ে গেল। তারপর ওখানে দোকানদারি ঠারি হতে হতে এখন তো অনেক বড় হয়ে গেছে, ওঠা গেল। তারপর 1973 সালে আমার যখন পড়ার জীবন প্রায় শেষ, ডিগ্রি পরীক্ষা দেব, সেই সময় চিন্তা করলাম যে আবার একটা মক্তব দিয়ে শুরু করি। যেহেতু আমাদের এলাকার মুসলিম এলাকা, মক্তব পছন্দ করে আগে শিক্ষা আগে, আর তার সাথে বাংলা শিক্ষা হবে। তাই এই আবু ডাক্তারের যে ঘরটা দেখেছেন আপনারা, এখনো আছে, ওই ঘরটা ছিল সে ঘোড়ার বান্ধা। আর ওর পশ্চিম পাশে কোনো ঘর দরজা কিছু ছিল না, বন জঙ্গল নাকা বন ছিল। তো ওখানে কিরামত হতার কিছু জমি ছিল, আর গ্রামের লোকজনকে ডেকে বললাম যে এখানে একটা মক্তব করা যায় কিনা। উদ্দেশ্যটা আর বৃহৎ ছিল, যেহেতু এখন যেখানে কারখানা হয়েছে, এই জমি জমাগুলো ছিল মাঠ 13-14 বিঘে জমি। আমার ইচ্ছে ছিল লোকের মক্তব করে গ্রামের মানুষের দৃষ্টি আকর্ষণ করে আস্তে আস্তে প্রাইমারি স্কুলের সূচনা করবে। সেই উদ্দেশ্য করে ওখানে ডাকলি সবাই একটা সাড়া দিলে যায়, ওখানে একটা মক্তব করা যায়। কিরামত ভাইকে বললো যে করো আমার ওই জমিতে, আমার জমিটা ছেলেমেয়ে নেই, আমি ওই জমিটা দিয়ে দেবো। কিন্তু লেখাপড়া করা হলো না। সেখানে ঘর করা হলো, খুঁটি ফুটা হলে জিল্লুর আব্বা তাদের বছর ধরছিল, বছর ধরে চাল বদলায় ফেলিল, সেই টুকুন চাল দিল। সেই চাল টুকুন তবু একটু অবসরে পুষ্টিগত হবে আমাদের গ্রামে ওই মূর্খের যে অবস্থা যা, ওটা দলাদলি হয়, এটা দলাদলি হলো। কাদের দফাদারের দোকান ছিল, সেখানে একটা গন্ডগোল হইলো এই দফাদারকে ছেলেমেয়ের সাথে, ফলে সেই ঘর বলে দেখে না হবে না, এই জমি জমি দিয়েছিলে ঘর হবে না, এখানে দেওয়া যাবে না, ওম গ্রামাতি বাড়ি করবে, কোনোটা করবে, সেই প্রতিষ্ঠানটা হলো। 2বার কিন্তু মিস হয়ে গেল। আমার বাপের আমলে একবার গেল, আমার আমলে আরেকবার গেল। আশা পূর্ণ হয় না। এই অবস্থায় আবির্ভূত হলো কর্নেল মোয়াজ্জেম হোসেনের 9 ব্যাটালিয়ন ইঞ্জিনিয়ার। ওখানে আমি এই প্রস্তাব দিলাম, গ্রামের অবস্থা, শিক্ষার অবস্থা তুলে ধরলাম। উনি বললেন যে আপনি 8-10টা যেটা বললেন, আমরা 8-10টা তো পূরণ করতে পারবো না, আমরা একটা বিষয়ের উপরে জোর দেবো, যেটা আমরা আপনাদের খারাপ করে নিয়ে যেতে পারবো। তো সেটা হলো স্কুল। আলহামদুলিল্লাহ সবাই যারা ছিল তারা মোটামুটি খুশি হলো। এইবার হলো যে আপনাদের জায়গা ঠিক করেন আর শিক্ষক ঠিক করেন, তখন সম্পূর্ণ সব বেসরকারি অবস্থায় হবে। তাই হতে এখানে সেখানে বহু কথা অত বলবো না। এই জায়গাটি বলে এখানে ছিল ঝিকিয়ে বাগান, জঙ্গল এবং গর্ত, 3-4 ভাই জমি ছিল, আর গোহরটা জমি ছিল। যাই হোক, সেই এখানে হলো স্কুল তখন ছিল 33 শতক জমি হলি প্রাইমারি স্কুল হলি। আমার আরো একটু উচ্চ আশা ছিল বলে এই জমিটা 50 শতক জমি এখানে 2 জনের কাছ থেকে রেজিস্ট্রি করে নিয়ে আসলো, কিছু পয়সা দিয়ে আর কিছু ফ্রি। এইভাবে এখানে স্কুল হলো। এইবার তবে শিক্ষক নিতে হবে। এখন সর্বময় দায়িত্ব আমার উপর, আমি করি চাকরি। বলে যে আপনি ধরায় কেউ বলতো না কোন কাজে স্কুল করতে হয় নতুন, তার শিক্ষক নিয়োগ, ম্যানেজিং কমিটি গঠন, তার ঘর দরজা কোনভাবে কোনভাবে করতে হবে। যাই হোক, সবাইকে সাথে নিয়ে, আর ওই মিলিটারিরা যেহেতু ওরা ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন, ওরা সমস্ত কাজ করতে পারে, ওরা তো শারীরিক পরিশ্রম করে, সেজন্য আমরাও এলাকাবাসী তাদের কাছে ঋণী। বিশেষ করে কর্নেল মোয়াজ্জেম হোসেন, তিনি যে ডিরেকশন দিয়েছিলেন। যাই হোক, সেই স্কুল এবার প্রতিষ্ঠিত হল 1983 সালের 26শে জানুয়ারি। আপনারা মনে রাখবেন, এই শিশুরা তোমরা মনে রাখবা, তোমাদের স্কুলের প্রতিষ্ঠার দিন কবে? 1983 সালের 26শে জানুয়ারি, রোজ রবিবার এই স্কুলের প্রথম উদ্বোধন করা হয়। এই পশ্চিমের এবার হলো শিক্ষক নিয়োগ। তখন গ্রামে শিক্ষিত মানুষ ছিল না, যারা যা ছিল তা এবার পাড়া ভিত্তিক ভাগ করা হলো।
যে সব পাশ থেকে যাতে শিক্ষক নিয়োগ করা যায়, সব দায়িত্ব আমার উপর। এদের অ্যাপয়েন্টমেন্ট লিখা যে কিন্তু যা কিছু যে স্টুডেন্ট প্রতিদিন উপরে কাজ করতে পারবেন যা কিছু আর 324 ঘন্টায় এই হাত দিয়ে আল্লাহ করাইছিল। তো যাই হোক, ওই তখন এই বয়স জ্যেষ্ঠ ছিল এবং ইন্টারমিডিয়েট পাস ছিল আনোয়ার কাজী, তাকে হেড পোস্টে দেওয়া হলো। তারপরে ছিল আসার রহমান কাপুর, ও সেকেন্ড ডিভিশনে ম্যাট্রিক পাস ছিল, তাকে নেওয়া হলো। তারপরে এই বলবো ছাত্র বলবো, আমি প্রথম হাই স্কুল মাস্টার করেছি কাশিমনগর, তখন আমার ছাত্র ছিল এই বলবো। তা এই বলবুকে নেওয়া হলো, আর পুকুরার থেকে নেওয়া হলো এই আব্দুল জব্বার আজমকে। এই নিয়ে এই প্রথমে এই স্কুল আরম্ভ করা হলো। সেটা আজকে 42 বছর এখনো পুরিনি। এই জানুয়ারি 25 তারিখ আসলে 42 বছর করবে। এই হচ্ছে স্কুলের বয়স। এবং এখানে স্কুল হলো তখনই এখানকার সহযোগিতায় মাটি তোলা টোলা অনেকে স্বেচ্ছা করতে চায়নি, কিন্তু মিলিটারিকে চালু করে করেছে, আর অনেকে স্বেচ্ছায় করেছে। আর প্রথমে এখানে তালের খুঁটি দিয়ে ঘর করা হলো, তাল গাছ মারা হলো, সব সুন্দর ওই এলাকার থেকে নিয়ে আসলাম। ওই আক্তার সাহেব তখন ছিলেন আমাদের এমপি, ওনার বাড়ি ওই এলাকায়। উনি আবার আমার ওই ওনার ছেলে মেয়েরা আমার সঙ্গে রুচকরি পড়তো, সেই হিসেবে ওনার সাথে ভালো জানাশোনা ছিল। ওই এলাকা ভালো বড় ফাঁকা তাল গাছ ছিল, সব আমি থেকে মারা নিয়ে আসেন। আমার দোহর থেকে মারা যেত, আল্লাহ তার সবসময় আমার সাথে থাকতো গাছ মারামারি তখন। তারপরে এখানে আম গাছ কোথায় খেলার গাছ এই সমস্ত টাইমে 45 হাত লম্বা ঘর বন্ধা হলো সেই তালের খুঁটি দিয়ে। আর ওই 3 রুম, ক্লাসরুম, একটা অফিস রুম, 9 এই করে। আর ওই পাশে বেড়া দিয়ে আরম্ভ হয়। এই হতে হতে আজ এই পর্যন্ত এসে। আর আল্লাহর রসের রহমত, এবং আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত এবং আল্লাহর কাছে শুকরিয়া করি। এই স্কুলে প্রথম যে ছাত্রছাত্রী প্রথম হলো আমার বড় মেয়েরকে ক্লাস 1-এর রোল নম্বর 1 দিয়ে ভর্তি করে। আমার মেয়ের নাম আছে লতিফা, সে এখন এক প্রাইমারি স্কুলের শিক্ষক, 2 ছেলে মেয়ের মা। আর আমার 6টা ছেলে মেয়ে, এই 6টাই এখান থেকে লেখাপড়া করি, এবং তারা কম বেশি পুরো মানুষ না হলেও আজ মানুষ হয়েছে, এবং অধিকাংশ সবাই চাকরি বাকরি পায়। আর এখানটা আরো শত শত ছেলে মেয়ে লেখাপড়া শিখে গেছে। কিন্তু যদি এই গ্রামের স্কুল না হতো, তা আমার মনে হয় এত ছেলে মেয়ে এই গ্রাম থেকে লেখাপড়া করতো না। আজকে ঘরে ঘরে এমএ পাস, ঘরে ঘরে বিএ পাস, ঘরে ঘরে ভাবের পাস, ঘরে ঘরে টাইটেল পাস, এই সমস্ত হয়ে গেছে। এটা হয়তো সম্ভব ছিল না। তা আল্লাহর রসের রহমত, মেহনত কোনোদিন বৃথা যায় না। 1954-55 সালের থেকে এর গোড়াপত্তন করে আসতে আসতে আল্লাহ কবুল করলে 83 সালে। আর ভিত যাদের মজবুত না হয়, তার সেই ভিত না হলে তার উপর বহুতল বিল্ডিং করা যায় না। আল্লাহর ইচ্ছে এই প্রাথমিক স্কুল হলো, এখান থেকে লেখাপড়া শিখে আজকে শত শত ছেলে মেয়ে আমার এলাকার থেকে তারা অনেক অনেক পদে গেছে, আরো ভবিষ্যতে যাবে। তার ভিতরে এই 4 জন শিক্ষকের ভিতরে 95 সালে আতাউর রহমান তখন ইন্তেকাল করলেন। তারপরে 10 সালে এই হেডমাস্টার ছিল কাজী আনোয়ার, রিটায়ার্ড করে চলে গেল, তখন সরকারি হয়নি। তারপরে সরকারি হওয়ার সময় এই 2 জন পেল, তাও বজলুর রহমান অসুস্থ অবস্থায় রিটায়ার্ড করে তার চাকরি শেষ হয়ে গেছে। আর আজকে হলো আব্দুল জব্বার আজমের চাকরি বয়সের শেষ এবং সেই বিদায় অনুষ্ঠান। এই ধরনের একটা অনুষ্ঠান আরো আগে যারা ছিল তারা যদি করতো তাহলে আরো ভালো হতো। আজকে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আগামীতে আরো এই অনুষ্ঠান সুন্দরভাবে হবে, আরো যারা যাবে, এটা আমি অনুরোধ রাখবো। আর একটা অনুরোধ রাখবো এই যে আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ, বাংলাদেশের অত্যন্ত কষ্টার্জিত স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ। কিন্তু আমাদের এই চালকিডাঙ্গা গ্রামের স্কুল হিসেবে বহু সাধনার ফলে যে স্কুল হলো, সেই স্কুলের প্রতিষ্ঠা দিবস হলো 26শে জানুয়ারি। তাই অনুরোধ করবো প্রতি বছর যারা এখানে শিক্ষক থাকবেন, যারা ছাত্রছাত্রী পুরনো যারা আছে, তারা থেকে ওই 26শে জানুয়ারি যেন স্কুলের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়, এই অনুরোধটা আমি রাখবো। 26শে জানুয়ারি মাসে অধিকাংশ পড়াশোনা একটু কম হয়, তো কাজেই একটু আনুষ্ঠানিকভাবে ক্লাসের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এই সমস্ত উপলক্ষ করে প্রতিষ্ঠা দিবসের যাতে এটা করা হয়, আমি প্রধান শিক্ষক সহ অন্যান্য সব শিক্ষক এবং এলাকার পুরাতন যে সমস্ত ছেলেমেয়েরা আছে স্কুলে তাদেরকে অনুরোধ করবো এই প্রতিষ্ঠা দিবস যেন 26শে জানুয়ারি স্কুলে পালন করা হয় এই আগামী 25 সালের থেকে। আর বেশি কিছু বলবো কি, এর সঙ্গে সঙ্গে আমরা আবার সাথে সাথে আরেকটা সুযোগ ওই সময় আসছিল 84 সালে যে জুনিয়র স্কুল হবে 1 to 8, সেটাও করার একটা পরিকল্পনা করা হয়েছিল।
এবং তার ভিজিট টিজিট যেখানে যা কিছু সব কিছু করা কমপ্লিট। সেটা আমাদের এখানে জায়গার অভাবে বা কিছু দলাদলির কারণে সেটা হলো না। সেইটা হলো বর্তমানে তেলোয়ারি স্কুল। ওখানে পয়লা জুনিয়র হলো, তারপরে এখন হাই স্কুল হয়ে গেছে। ওইটা কিন্তু আমাদের এখান থেকে ভিজিট করা। তখন আমাদের এই বরিশাল বিভাগ হয়নি, খুলনা বিভাগ। আর খুলনা বিভাগের এই ডিডি অফিস ছিল বরিশাল। আমি গেছিলাম এই স্কুল রেজিস্ট্রেশনের জন্য, বরিশালে গেছিলাম 3-4 দিন থেকে সে রেজিস্ট্রেশন করাই নিয়ে আসলাম। তাই ভালোভাবে জানা আছে। তো সেখান থেকে যে আইএস এসে স্কুল ভিজিট করে গেছিলেন, তখন এই বাড়িঘরটা কিন্তু ছিল না, একদম ফাঁকা রাস্তা পর্যন্ত। ছেলে পেলে সকালে তখন এই অ্যাসেম্বলি করতেছে, রাস্তার থেকে গাড়ির থেকে উনি দেখে সন্তুষ্ট যে এখানে একটা স্কুল হওয়ার মতো, এবং সালকিডাঙ্গার নামে প্রথম স্কুল হয় দুনিয়া। কিন্তু পরে তখন শুধু সালকিডাঙ্গা আর নাম ডুবে দিলে দেলুয়া বাড়ি, যে ওরা করলো। আমি আবার প্রতিষ্ঠ করলাম যে এই সালকিডাঙ্গা দেলুয়া বাড়ি নামগুলো থাকে, এই গ্রামে আর কোনো প্রতিষ্ঠান হবে না। তা আবার অনেক করে সেটা কাটাইয়ে ওদের মতন দেলুয়া বাড়ি নাম করে ফেললে আমাদের সালকিডাঙ্গা থেকে গেল। পরবর্তীতে এসে গার্লস স্কুল হলো। এখন গার্লস স্কুলটাও যা চলতেছে সেটা নিবন্ধন ইয়ে হয়ে গেছে, সরকারের ঘরে গৃহীত হয়ে গেছে। আর আমাদের স্কুলটা তুলনামূলকভাবে যতটুকু উন্নতি হওয়ার দরকার, বহুতল বিশিষ্ট, সেগুলো হয়নি। হয়তো আগামীতে হবে। এখানে জায়গা এখন 50 শতক আর ফুল হচ্ছে না, ছেলেমেলে তো এখন আর ধরে না। আবার সামনে বাড়ি হয়ে গেছে, পিছনে বাড়ি ঘর হয়ে গেছে, এমন একটা পরিস্থিতির ভিতরে হয়ে গেছে। যা হয়েছে তাই মনে ছিল না, যা হয়েছে তাই আমরা শুনে থাকি এবং তারই উন্নতি করার চেষ্টা করি। আর সাংসদকে অনুরোধ করবো, আমার ছেলে মেয়েগুলো যেমন এখান থেকে মানুষ হয়েছে, তাদের পক্ষ থেকে এই শিক্ষকদের কাছে আমিও, তারা শিখাইছে তাই তারা শিখতেছে, এবং তারা যাই হোক কিছুটা সবাই অধিকাংশ আমার ছেলে মেয়েগুলো সব অনার্স মাস্টার্স করেছে, 6টারই। একটা মাস্টার্স করতে পারিনি। আর সবাই কর্মস্থলে ভালো আছে, অনেকেই ভালো আছে। সবাই ভালো থাকুক, সবাই সুন্দর থাকুক। আর এই যে আজমের কথা বলতেছি, এবার আজমের আজকে বিদায় দিন, এই যে আজমের কথাই বলি, আজমও সেই প্রথম পর্যায়ের সে শিক্ষক। আমার হাতে তার অ্যাপয়েন্টমেন্ট ছিল, তখন যেহেতু ম্যানেজিং কমিটির হাতে সব কিছু ছিল, তো সেই আমার হাতেই তার অ্যাপয়েন্টমেন্ট লিখলাম। আর আজকে তার বিদায় অনুষ্ঠানে আবার আমাকে আল্লাহ উপস্থিত করাইছে। অত্যন্ত বেদনাদায়ক, আবার আনন্দদায়ক যে সুন্দরভাবে সে তার জীবনটা এখানে সুনামের সাথে কাটাইয়ে আজকে সুস্থ সুন্দর অবস্থায় বাড়ি যেতে লাগতেছে। এই চাকরিজীবীদের এটা হচ্ছে দ্বিতীয় মৃত্যু। একটা হচ্ছে চরম মৃত্যু, যেটা পৃথিবী থেকে চলে গেলে আর ফিরে আসা যায় না। আর এটা হচ্ছে কর্মজীবনের মৃত্যু। তো সেই বাদ বাকি জীবনটা যাতে তার সুন্দরভাবে, সার্থকভাবে মুমিন বান্দা হিসেবে কাটে, আমি আন্তরিকতার সাথে সেই দোয়া করি। আর এই স্কুল থেকে যারা পাশ করে গেছে ছেলে মেয়েরা, আর যে শিক্ষকরা একজন তো ইন্তেকাল করেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আর একজন অত্যন্ত কষ্টে আছে, আল্লাহ তার কষ্ট মাফ করুক। আর একজন রিটায়ার্ড করে অসুস্থ অবস্থা আছে, আল্লাহ তাকেও সুস্থতা দান করুক, হায়াত দারাজ করুক। আর যে চলে যাচ্ছে, আল্লাহ তাকে নেক বান্দা হিসেবে কবুল করুক, হায়াত দারাজ করুক। আর যারা আজকে আমরা এখানে উপস্থিত আছি, আর এই স্কুলে যারা পুরাতন ছাত্রছাত্রী, মেয়েদের তো অনেক বিয়ে সাথে হয়ে গেছে, তারাও যাতে স্কুলের দিকে খেয়াল রাখে। আর ছেলেরা যারা তোমরা আসো, বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করতেছো, গ্রামেও আসো, সবসময় স্কুলের দিকে খেয়াল রাখতে এবং এর উন্নতির দিকে চেষ্টা করো। আমাদের উন্নতির দিকে চেষ্টা করার আর সময় নেই, আমাদের সময় সমাগত। অষ্টাশরে চলে গেছি। এখন তোমাদের পরে এই স্কুলের ভবিষ্যৎ এবং তোমাদের নিজেদের জীবনকে সুন্দর করে গড়ার দায়িত্ব তোমাদের পরে তোমাদের নিতে হবে। এই কথা বলে সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানাই। এই আমাদের শেষ জীবনে এসে, প্রথম জীবনে স্কুলে এসে উদ্বোধন করলাম 26শে জানুয়ারি। আর আজকে আবার এক শিক্ষকের বিদায় অনুষ্ঠানে এই স্কুলে আসা হয়েছে। এর ভিতরে আসার সুযোগ হয়নি, তার কারণ অনেক অযোগ্য লোক এখানে যোগ্য হয়ে গেছে, দলীয় কারণে বিভিন্নভাবে এখানে হয়ে গেছে। আর অযোগ্য লোকগুলো এই স্কুলের কোনো কর্মকাণ্ডে প্লেস পায়নি। তো আগামীতে যাতে দলাদলি না থাকে, গোলাগলি হয়ে এই স্কুলের সার্বিক উন্নতি সবাই চেষ্টা করা যায়, আল্লাহর জন্য আমাদের সবার প্রতি সহায় হন। এই কথা বলে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই আমার বক্তব্য এখানে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের অত্র এলাকার অত্যন্ত সিনিয়র মানুষ আমাদের গণি স্যারকে। স্যার অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। স্যার একটা অনুরোধ করেছেন যে 26শে জানুয়ারি বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। আমি অবশ্যই স্যারের কথা রাখবো এবং ওই দিন যাতে আমরা বিদ্যালয়ে ছোটখাটো যেভাবে একটা অনুষ্ঠান করতে পারি। আর সবথেকে মূল্যবান কথা বলেছেন স্যার
যে আসলে আপনাদের এলাকার ভিতরে কোনো বিভেদ রাখবেন না বিদ্যালয় নিয়ে। এটা আমি এসেও পাইনি, না রাখলে বিদ্যালয় আসলে সার্বিকভাবে উন্নয়ন হবে। আমরা যথাসাধ্য, আমি প্রধান শিক্ষক হিসেবে আপনাদের এখানে 2 বছর আছি, আমি যথাসাধ্য চেষ্টা করছি বিদ্যালয়টাকে যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমাকে আপনারা এলাকাবাসী সার্বিক সহযোগিতা করবেন। যাকে এই বলে আমি এখন আমাদের বিদায়ী স্যার মোহাম্মদ আব্দুল জব্বার স্যার তার কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি। আজকের আমার অবসরজনিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সভাপতি, উপজেলা সহকারী শিক্ষক স্যার, আমার চাচা, আর বড় ভাইয়েরা আর ছোট ভাইয়েরা, আমার প্রাক্তন ছাত্র ছাত্রী আর বর্তমান শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমার আজ বিদায়ের দিন। আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি, প্রায় 40-41 বছর শিক্ষকতা করেছি। এই শিক্ষকতা জীবনে যদি কোনো কারোর সাথে দুর্ব্যবহার করি বা খারাপ আচরণ করি আমাকে মাফ করে দেবেন। আর আমার বর্তমান যে শিক্ষক রয়েছে তারা রয়েছে তাদের সাথে অনেকদিন চলছি, তাদের সাথে দুর্ব্যবহার বা কোনো কিছু করি যদি আমাকে মাফ করে দেবেন। আমি আর কথা বলতে পারছি না। আমি স্যারকে বলবো যে স্যার আপনি মনে কষ্ট নেবেন না, আসলে আপনি আসবেন আমাদের বিদ্যালয়ে আপনি আসবেন। আপনি যেভাবে থেকেছেন, আপনি যখনই সময় পাবেন তখনই বিদ্যালয়ে আসবেন, মন খারাপ লাগলে বিদ্যালয়ে আসবেন, আর আমরা আপনার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবো। আপনি যদি মন খারাপ করেন আমাদেরও খুব কষ্ট লাগবে। এই জন্য আমি বলছি যে আপনি অবশ্যই বিদ্যালয়ে আসবেন। আপনি বিদ্যালয় থেকে নিয়মতান্ত্রিক বিদায়, শিক্ষাক্ষেত্রের আপনার কোনো বিদায় নেই। যাক, এ পর্যায়ে আমি আমাদের বিদ্যালয়ের বর্তমান যে অ্যাডাপ কমিটি, এই অ্যাডাপ কমিটির সম্মানিত সভাপতি, অত্র ক্লাস্টারের সুযোগ্য সহকারী শিক্ষা অফিসার, আমাদের মনিরামপুর থানার সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব ডক্টর তহিদুর রহমান নুন্নবী স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই চালকিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক, তার বিদায় অনুষ্ঠান। বিদায় অনুষ্ঠান নামটা যেন আসলে কেমন, তাই না? শুনলে একটু মন খারাপ হয়ে যায়। বিদায় আসলে অবসরটা এমন একটা জিনিস, মানুষ যতদিন চাকরি করে ভাবে কবে অবসরে যাবো, কবে একটু শান্তি পাবো, যেই অবসরে যায় তখন আর ভালো লাগে না। এটা হচ্ছে প্রতিটা মানুষের জীবনের জন্য ঘটে। আমি অবসরের সাথে সাথে আজকে যেহেতু অনেক মারা আসছে, আমি মা এবং সবার জন্য কিছু মেসেজ দিব। যেহেতু এটা ইয়ের বাইরে, আপনাদের শিক্ষা বা এই স্কুলের বাইরে, এই মেসেজটা আমি আগে দিই আপনাদের। সবাই একটু মন দিয়ে শোনেন। আপনাদের এই এলাকার একজন সন্তান আর কি, তার বাসা হচ্ছে জয়পুরে, উনি ডাক্তার আব্দুল মান্নান, ওনাকে হয়তো অনেকে চিনেন। উনি বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে চাইল্ড ডিপার্টমেন্টের হেড হিসাবে আছেন। তা ওনাকে যখন আমি বলছি যে এখানে আমি আসছি একটা অনুষ্ঠানে, তখন উনি জিজ্ঞেস করলেন যে এলাকার লোকজন থাকবে, মারা থাকবে না? তা বললাম হ্যাঁ থাকবে। তা বললো যে আমার পক্ষ থেকে 2টা মেসেজ ওদের দিবা, হ্যাঁ, যারা মারা আছে, মহিলা আছে বা পুরুষরা আছে। 2টা মেসেজের একটা মেসেজ হচ্ছে এরকম যে আপনাদের সন্তান বা আপনারা বা আপনাদের বউরা যখন প্রেগনেন্ট হবে বা গর্ভবতী হবে, যেহেতু উনি বাচ্চাদের ডাক্তার, সেই কারণে উনি এটা বলছে, তখন এই যে আপনাদের স্বাস্থ্য কমপ্লেক্স আছে না, বা ইউনিয়নের স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে না, এখানে অন্তত এই গর্ভাবস্থায় 4 বার আপনারা যাবেন, সর্বনিম্ন 4 বার টেস্ট দেখাইতে যাবেন। ওরা যদি কোনো টেস্ট দেয় টেস্ট করবেন, অথবা সার্ভিসের জন্য যাবেন, চেক আপের জন্য যাবেন, সর্বনিম্ন 4 বার। বুঝছেন? এই জিনিসটা মনে রাখবেন। এটা একটা মেসেজ। আরেকটা মেসেজ যেটা হচ্ছে, যদি কোনো বাচ্চা জন্মের 48 ঘন্টার ভেতরে, একটা ধরনের আপনাদের ইয়ে হয় না, জন্ডিস হয় না, হলুদ হয়, যদি কখনো জন্মের 48 ঘন্টার ভেতরে জন্ডিস হয়,
তাহলে আপনারা মনে করবেন যে এটা স্বাভাবিক জন্ডিস না। এই জন্ডিসটা স্বাভাবিক ট্রিটমেন্টে বা স্বাভাবিক রোদে দিয়ে এটা সারবে না। আপনারা দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন। 48 ঘন্টা বা 1 মাস পরে যদি হয় জন্ডিস, তাহলে আপনারা স্বাভাবিকভাবে যেভাবে কাজ করে এটা করতে পারেন। কিন্তু জন্মের 48 ঘন্টার ভিতরে যদি কোনো বাচ্চা হলুদ হয়ে যায় বা জন্ডিস হয়, তাহলে এটাকে দ্রুত আপনারা হাসপাতালে নেবেন। অনেক সময় এটাকে ব্লাড এক্সচেঞ্জ করা লাগে, পুরো শরীরের ব্লাডটা ফেলে দিয়ে নতুন ব্লাড দিয়ে দিলে বেশিরভাগ বাচ্চারা ভালো হয়ে যায়। কিন্তু এটা আসলে না জানার কারণে বা এটা খুব স্বাভাবিক রোগ হওয়ার কারণে অনেকে এটা সিরিয়াসলি নেয় না। আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, যদি কোনো মায়ের ব্লাড গ্রুপ ও পজিটিভ হয়, মার রক্তের গ্রুপ ও পজিটিভ হয়, এই বাচ্চা অবস্থায় 48 ঘন্টার ভিতরে বা বাইরে যদি জন্ডিস হয়, সেটাকেও আপনারা স্বাভাবিকভাবে নেবেন না। দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন। আমি কি আমার কথাগুলো বুঝাতে পারলাম? এক, বাচ্চা যখন আপনার কোনো সন্তান বা আপনার নিজে বা আপনার কোনো বোন যখন গর্ভবতী হবে, তাকে অন্তত 4 বার চেক আপের জন্য পাঠাবেন। 1। 2 নম্বর মেসেজটা হচ্ছে, যদি বাচ্চা জন্মের 48 ঘন্টার ভিতরে, যে কোনো বাচ্চা, তার বাবা মার রক্তগ্রুপ যাই হোক না কেন, যে কোনো বাচ্চা যদি 48 ঘন্টার ভিতরে জন্ডিস হয়, তাহলে তাকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিয়ে যাবে। আর যে মায়ের রক্তের গ্রুপ ও পজিটিভ, সেই মায়ের বাচ্চা ছোট অবস্থায় যদি কখনো জন্ডিস হয়, তাহলে দ্রুত হাসপাতালে তাকে নিয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে যে ডাক্তারের মেসেজ, আপনার এলাকার সন্তান সে আপনাদের এই মেসেজটা দিয়েছে, এটা মনে রাখবেন। আর দ্বিতীয় যে কথা, যে কারণে আসলে আমরা এখানে আসছি, সেই বিষয়ে একটু বলি যে বিদায়টা আসলে তো খুবই কষ্টের, প্রতিটা জায়গার থেকে, যে কোনো জায়গার থেকে বিদায় দেয়। এখন বিদায়টা আসলে ভালোভাবে হওয়া খুব জরুরি। একজন মানুষ তার জীবনের একটা বড় অংশ এখানে কাটাই গেছে, 30 বছর বা 35 বা 40 বছর ধরে সে এখানে সার্ভিস দিয়েছে। সে মানুষটা যখন চলে যায়, তাকে একটা ফর্মালি বিদায় দেওয়াটা খুব জরুরি। আমি এই জিনিসটা খুব ফিল করি। আমি যখন এই ক্লাসের দায়িত্বে আসি, আসার পরে দেখছি যে এরকম অনেকে চলে গেছে, স্কুল থেকে তাকে ঠিক মতো একটা বিদায়টা দেয় নাই। তখন আমি বলছিলাম যে, একটা ঘোষণা দিয়েছিলাম যে আমি প্রতি বছর একটা করে পিকনিক আয়োজন করবো। এই পিকনিকে গত বছর যারা যারা বিদায় হয়েছে তাদের আমি বিদায় দিচ্ছি। এবং আমি যখন গেছিলাম, আমি তখন 7 জন কি 8 জন পাইছিলাম। ওই বছর বিদায় দিয়ে সবাইকে ওখানে একটা অনুষ্ঠান করে বিদায় দিয়েছি। তারপর থেকে অবশ্য এটা চালু হয়ে গেছে। যদি কারণে না হয়ে থাকে, তা আমরা অফিসিয়ালি দেওয়ার চেষ্টা করি। কারণ একজন মানুষ যখন চলে যাবে, তার বিদায়টা একটু ভালোভাবে হওয়া দরকার। হ্যাঁ, এটা সে প্রাপ্য, এটা সে চায়। আর আমি স্যারের উদ্দেশ্যে যেটা বলবো, আমার তো অনেক শিক্ষক আছে, তাই একমাত্র স্যারকেই দেখতাম। আমি স্কুলে দু একদিন না আসলে স্যার খোঁজ দিত, স্যার আসলো না, খোঁজ নিয়ে গেল না। এটা কিন্তু একটু রেয়ার ঘটনা, কারণ আমরা কোনো স্কুলে যাই, শিক্ষকরা খুব একটা চায় না আর কি। উনি কিন্তু একটু বিরল টাইপের ছিল আর কি। প্রায় শুনতাম যে উনি অন্যান্য স্যারদের বলছে যে স্যার তো অনেকদিন আসলো না, আসে না, আসবে না। এটার জন্য স্যারের প্রতি আমার একটা আলাদা সফট কর্নার আছে। আর আমার দিক থেকে যে মেসেজটা, সেটা হচ্ছে যে এই স্কুল বিদায় বলেই যে উনি চলে গেল তা না। স্কুলের এখন সেরকম অবস্থা নাই। যে শিক্ষার্থী আর যে শিক্ষক এবং যে শিফটে চলতেছে, এই যে স্যার আসলে বিদায় নিলেও আমরা এখন বিদায় নিতে পারছি না। তা আপনার যেটা নিয়ম ভাবে আছে যে রুটিন, আবার স্যারের রুটিন রাখেন বা না রাখেন, স্যার যেন নিয়মিত আসেন। এটা এই সার্ভিসটা আপনাকে আসলে আপনার জীবন চলার পথের জন্য খুব জরুরি। আপনি যদি অবসরে চলে যান, অবসর কিন্তু মানুষকে বেশি দিন ভালো রাখতে দেয় না। কাজ মানুষকে ভালো রাখে। যেই কাজ সেরে যাবে, মানুষ কিন্তু আর ভালো থাকে না। তো আমরা স্যারকে ছাড়ছি না। আমরা অন্যান্য শিক্ষকদের বলবো, প্রধান শিক্ষককে বলবো, সে যেভাবে ছিল ঠিক সেভাবেই যেন সে থাকতে পারে। কিন্তু এখন তার ইচ্ছায় সে আসলো না আসলো, কিন্তু আমরা চাই সে আসুক এবং এইভাবেই সে এখানে এই সার্ভিসটা দিই। আমাদের পক্ষে যতটুকু যা কিছু করা সম্ভব সেটা আমরা পরে করব। আর স্কুল সম্পর্কে মেসেজ হচ্ছে যে স্কুলের 2টা জিনিস খুব জরুরি। একটা হচ্ছে এই স্কুলের সীমানা প্রাচীর আর ওয়াশ ব্লক। বিল্ডিং এর চেয়েও আমার কাছে মনে হয় জরুরি। আমি এইখানে আসার পরে 4 বার আমি এই তথ্য দিয়েছি। এই বিশেষ করে এই পাঁচিলের মাপা, পাঁচিলের সমস্ত কিছু করা করে পাঁচিলে দিয়ে দিয়েছে। এখন শেষ মুহূর্তে একটু ঝামেলা হলো, তারপরে সরকারেরও একটু চেঞ্জ হলো। সবকিছু মিলায় আগের তথ্যগুলো হয়তো কিভাবে দেখবে কি দেখবে না জানি না। এইবার যদি তথ্য চাই, আবারও এই 2টা স্কুল আছে আমাদের রাস্তার পাশে, যাদের আসলে নাই। এখানে একটা স্কুল আছে, ওইদিকে চাপাকোনা নামে একটা স্কুল আছে, একদম রাস্তার পাশে। এই স্কুলগুলোকে আমরা একটু প্রায়োরিটি দিয়ে
এটাকে দিয়েছি, ইনশাল্লাহ হয়ে যাবে। ওয়াশ ব্লকটা যে কেন হয়নি এটা আমি বুঝতে পারতেছি না, কারণ আমি দিয়েছিলাম 6টা স্কুলে, 5টা স্কুলে কাজ চলতেছে। এই স্কুলটাই সবচেয়ে বড় স্কুল, সবচেয়ে বসে বাদ দিয়েছে। এখন এগুলো তো অফিসিয়াল ব্যাপার, আসলে সব সময় বলাও যায় না যে আসলে কিভাবে হয়েছে। তবে এই যে স্কুলগুলো আছে পরবর্তী জানুয়ারি মাসে যেগুলো আসবে সেখানে 1 নম্বরে থাকবে বলে আমি আশা করতেছি, বিশেষ করে ওয়াশ ব্লকটা। আর পাঁচিলটার ওই প্রজেক্টে সবার নাম দিয়েছিল, সমস্ত স্কুলেরই পাঁচিল হবে বলে একটা ইয়ে আছে। সেই দুটো নিয়ে চিন্তা করার দরকার নেই, ইনশাল্লাহ আমরা আছি, যতটুকু পারা যায় করবো। আর আপনাদের কাছে যেটা সবার মনে করবেন যে আমরা এখানে চাকরি করতে আসছি, এটা আমাদের চাকরি, আমরা এখানে আসছি চাকরি করবো, চলে যাবো। আর এটা কিন্তু আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের সন্তানরা এখানে পড়ে। এর কোনো একটা ক্ষতি হলে সেটা আপনাদের পরে যতটা ইফেক্ট পড়বে আমার পরে কিন্তু পড়বে না, কারণ আমার সন্তান কিন্তু এখানে পড়ে না, আপনার সন্তান পড়ে। তো আপনাদের চিন্তা করতে হবে যে সবকিছুর ঊর্ধ্বে যেন আমার এই স্কুলটা থাকে। রাজনীতির পট পরিবর্তন হবে, এলাকার পট পরিবর্তন হবে, একজন এমপি হবে, একজন মন্ত্রী হবে, একজন মিনিস্টার হবে, এটা চলতেই থাকে। এইটা একটা বিষয়। আর আপনার স্কুল আলাদা একটা বিষয়, এটাকে অন্য দিক থেকে আলাদা করতে হবে। যে আলাদাটা অনেক সময় হয়তো হয় নাই বলেই কিন্তু রিভলিউশনটা ঘটছে। যদি আলাদা থাকতো, এত কিছু হতো, তাহলে কিন্তু এত লোক রাস্তায় নামতো না। এত লোক রাস্তায় নামার একটা কারণ আছে, সেই ঘটনাও যেন আবার না ঘটে। আপনারা মনে করবেন এটা একটা মানে কি বলবো, মানে পবিত্র স্থান। এই পবিত্র স্থানের পবিত্রতা আমাদের সবাইকে রক্ষা করতে হবে। যতক্ষণ আমরা রক্ষা করতে পারবো ততক্ষণ এটা আপনার আমার সবাইকে উপকার করবে। যখন এই পবিত্র স্থানটা নষ্ট থাকবে না, তখন এই পবিত্র স্থান থেকে কিন্তু ভালো কিছু বেরোবে না। তো আপনাদের সবার প্রতি আমার অনুরোধ, আপনারা সবাই এটা দিকে খেয়াল রাখবেন মমতার দৃষ্টি দিয়ে, যাতে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানের মতো চলতে পারে। যদি প্রতিষ্ঠানের মতো না চলতে পারে, তখন আপনারা এই প্রতিষ্ঠানকে ভালো করার জন্য যা কিছু করার দরকার করবেন। আমরা সবসময় আন্তরিকতার সাথে এইখানকার হেল্প করার চেষ্টা করি, আগেও করেছি, এখনো করতেছি, ভবিষ্যতেও করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি, এবং আর সাথে সাথে আপনারাও আপনাদের দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করতে পারেন। এই দোয়া করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আর স্যারকে ওইভাবে আমি বিদায় দিচ্ছি না, কারণ এই স্কুল এখন কোনো স্যারকে বিদায় দেওয়ার মতো পরিস্থিতিতে নাই। স্কুলের যে বর্তমান অবস্থা, এখানে আমরা কাউকে এখন আপাতত বিদায় দিতে পারছি না। স্যারের মতনই থাকুক, সেইভাবে আসা যাওয়া করুক, আমরা সেইভাবেই স্যারকে দেখবো ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যাতে স্যারের সম্মানটা আমরা রেখে সেইভাবে কাজ করতে পারি। সবাই আপনাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। সবাই একটা করতালি দাও স্যারের জন্য। ধন্যবাদ স্যারকে। আমি স্যারকে আরেকটু কথা একটু স্মরণ করাই দিই। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, আমরা আসলে দীর্ঘদিন ধরে চেষ্টা করছি, স্যারেরও সহযোগিতা ছিল একটা পদ এখানে ক্রিয়েট হওয়ার জন্য। স্যার আপনি এটা একটু মাথায় রাখবেন, কালকেও কিন্তু টিও স্যার এটা নোট নিয়েছে। স্যার আমাদের জন্য একটা পদ যেন অবশ্যই 6টা থেকে 7টা হয়, এইটা আমি আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অনেক স্টুডেন্ট মনিরামপুর থানায় মাত্র 40টা কি 45টা স্কুল, 200-র উপরে ছাত্র আছে, 267টার ভিতরে, যেখানে অল্প স্টুডেন্ট অনেক শিক্ষক। এটা সমন্বয় হবে। আমাদের উপজেলা শিক্ষা অফিসার উনি উদ্যোগ নিয়েছেন, শিক্ষা কমিটির থেকে পাশ হয়েছে। স্যার একটু এটা আপনি যাক। এ পর্যায়ে আমাদের বিদায়ী স্যারকে কিছু উপহার সামগ্রী তুলে দেওয়ার জন্য প্রথমে আসছেন ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের এই প্রাক্তন ছাত্র। তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি স্যারের হাতে মূল্যবান এই গিফট ফুল তুলে দিচ্ছেন। দেখি